সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। প্রথমেই আপনাদেরকে পৃথিবীর যে কোনায় থাকুন না কেন, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরের দর্শক যারা রয়েছেন তাদেরকে জানাই ঈদ মোবারক আমার আর আতিক ভাইয়ের তরফ থেকে। এবং বরাবর মতো ঈদের দিনে আপনার কাছে চলে আসলাম। এই ব্যস্ততার মাঝেও আপনারা আশা করছি এই অনুষ্ঠানটা দেখবেন যে যার স্থান থেকে। আপনাদের সঙ্গে বরাবরের মতো রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের ঈদের দিনে বিশ্ব সংযোগের দর্শক এবং কলাকুশলীর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও বিশ্বের যে যেখানে আছেন ঈদ মুবারক। আজকে 21শে মার্চ, যুদ্ধের 22তম দিন। গতকালই আপনার ওই মধ্যপ্রাচ্যে ঈদ হয়ে গেছে আমরা জানি। তো তারপরেও প্রচণ্ড আঘাত প্রতিঘাত আমরা দেখেছি যে ইফতারির পরে মানে শেষ, তারপরে ঈদের দিনও কিছুটা হয়েছে। সব মিলিয়ে একটু দর্শকদের বলেন তো যে কি হচ্ছে আসলে, কোন দিকে যাচ্ছে যুদ্ধটা? যুদ্ধের যে অবস্থা তা আসলে দিন দিন বেড়েই চলছে এবং এটা আরো বেশি লম্বা হওয়ার দিকেই আসছে। কেউ কেউ যদিও এটাকে বলছে যে কোনো সময় থেমে যেতে পারে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন এবং দিন দিন মার্কিন এবং ইসরায়েলিদের অবস্থা আরো খারাপ হচ্ছে। যেমন নেতানিয়াহু একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন গত বৃহস্পতিবার। হ্যাঁ, গত বৃহস্পতিবার। কিন্তু সেইখানে কিন্তু কোনো সামনের যে যারা সাংবাদিক বা কারো কোনো কিছু দেখা যায়নি। হ্যাঁ, তো বারবার তাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি বেঁচে আছি, এরকম সংবাদ সম্মেলন। কিন্তু বাস্তবে এটা কি সেটা জানে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে আগে 2023 সালে যখন সাউথ আফ্রিকা মামলা দায়ের করেছিল ইসরায়েলের বিরুদ্ধে, তখন জার্মানি ইসরায়েলকে সমর্থনের প্রতিশ্রুতি দিল, এখন তারা পিছু হটেছে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র চলতি সপ্তাহে জানিয়েছেন হেগের এই মামলায় বার্লিন ইসরায়েলের পক্ষে আর হস্তক্ষেপ করছে না, যার ফলে এটা ইসরায়েলের জন্য একটা বড় ধাক্কা। আর এদিকে আরব মিত্রদের কাছে মানে মার্কিন আর ইসরায়েলিদের যে আসলে টার্গেট ছিল অস্ত্র বিক্রির যুদ্ধ লাগিয়ে, সেটা তারা আবার নতুন করে শুরু করেছে। $2300 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আরব আমিরাতের কাছেই $800 কোটি, এর মধ্যে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং F-16 গোলাবারুদ। কুয়েতের কাছে বিক্রি হবে এরকম $800 কোটি এবং জর্ডানের কাছে $750 কোটি। আর এছাড়াও দেশ তিনটির কাছে $600 কোটি সমমানের সামরিক সরঞ্জামও বিক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। তো এজন্য তাদের আবার কংগ্রেসকে আনুষ্ঠানিক জানানোরও দরকার নেই। তো এটা আসলে ওই যে তাদের যে যুদ্ধ ব্যবসা। এবং আরেকটা জিনিস এখন নতুন করে আলোচনা আসছে, যেটা গত মাসখানেক আগে খুব অল্প আলোচনায় ছিল। সৌদি আরবের কাছে গোপনে হয়তো কোনো পরমাণু বোমা থাকতে পারে এবং এটা হয় তারা মার্কিনীদের সহায়তায় তৈরি করেছে অথবা পাকিস্তানের কাছ থেকে নিয়েছে। এই দুইটার একটা। এটা কিন্তু নতুন করে এখন আলোচনা আসলো এবং যে কোনো সময় মানে ইসরায়েল হামলা না করে সৌদিকে দিয়ে এই হামলাটা পরমাণু হামলা করিয়ে দিতে পারে। হ্যাঁ, আর ইসরায়েল নতুন করে আবার গত পরশুদিন আপনার কাস্পিয়ান সাগরটা জানেন ইরানের উত্তর অংশে, রাশিয়া এবং ইউরোপীয় মিত্রদের সাথে, সেইখানে ইরানি নৌবাহিনীকে লক্ষ্য করে প্রথমবারের মতো ইসরায়েল হামলা চালিয়েছে। এবং এটা ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি সাংবাদিকদেরকে বলেছেন যে আমরা ওই জায়গায়ও আমরা তাদের শিপইয়ার্ড এবং কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত করেছি আমাদের হামলায়। তবে ইসরায়েল আর বরাবর বলছে যে তারা বিশ্বকে রক্ষা করছে। নেতানিয়াহু যে সংবাদ সম্মেলনে হ্যাঁ, তারা ইরানকে এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে না বলেই দাবি করছে ইসরায়েল। তো আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করে নেতানিয়াহু বলছেন যে তাদের দুজনের চিন্তা ভাবনা অভিন্ন এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে এনেছে বলে যে দাবি, সেটা ভুয়া বলে নাকচ করে দেন। কারণ সবাই বলতেছিল যে ট্রাম্প আসলে নেতানিয়াহুর কাছে রিপোর্ট করেন সবকিছুতে। আপনার এই কথা আমি ছোট্ট একটা প্রশ্ন করি, আপনি এক কথা উত্তর দেন। ট্রাম্প না নেতানিয়াহু, কে বেশি মিথ্যা কথা বলে? দুজনই সমান মিথ্যা কথা বলে, তবে ট্রাম্পেরটা একটু বেশি। মানে ট্রাম্প যেটা বলবে তার উল্টাটা আপনাকে গুনতে হবে। আর নেতানিয়াহুর ব্যাপারে এটা আসলে এটা এআই দিয়ে করা কিনা, আগে রেকর্ড করা কিনা, এখনো এটা কেউ করতে পারেনি। আচ্ছা আদিব ভাই, আমি একটু দর্শকদের কমেন্ট এবং দর্শকদের কমেন্টে আপনার কাছে উত্তর দিতে হবে। কিছু বিষয় তারা তুলে এনেছেন।
প্রথমে জামাল লিখছেন নেতানিয়াহুকে মারা গেছেন, আমি রোজা রাখতে চাইছেন এজন্য মারা যাননি। আপনি জানেন যে বৃহস্পতিবার একটা সংবাদ সম্মেলন, কিন্তু হ্যাঁ এটাও কি না কিছুক্ষণের মধ্যে কয়েকদিনের মধ্যে বা একটু সময় নিয়ে, কারণ উনি বিদেশি সাংবাদিকদের সামনে কথা বলেছেন, কিন্তু সে পুরো ভিডিওটা আপনি দেখবেন যে সাংবাদিকদের কোনো চেহারা দেখানো হয়নি। একটা বিষয় জামান আসাদ লিখছেন, জামান উনি সরি, পবিত্র কোরআনে নামাজের কথা 82 বার বলা হয়েছে, কিন্তু কিভাবে নামাজ আদায় করতে হবে তা কিন্তু বলে নাই। সুতরাং কারা কিভাবে নামাজ পড়বে এটা হাদিস ও মাযহাব অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ওই যে নামাজের ব্যাপারে যে আপনি হ্যাঁ এইটা আসলে কে কিভাবে নামাজ পড়বে, যে আপনি যেভাবে বললেন যে যেই মাযহাব ফলো করে ওই অনুযায়ী চলবে, এটা নিয়ে তো কোনো বিরোধের কিছু নেই। আপনি হাত ছেড়ে পড়েন, বুকে হাত দিয়ে পড়েন, কোমরে হাত দিয়ে পড়েন, এটা কোনো বিষয় না, এটা মৌলিক কিছু না। আপনি নামাজ পড়ছেন কিনা এটাই হলো মৌলিক। আপনার আকীদা ঠিক আছে কিনা, ঈমান ঠিক আছে কিনা, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিনা, নবীকে শেষ নবী মানেন কিনা, পরকাল মানেন কিনা, হজকে মানেন কিনা, এই মৌলিক বিষয়গুলো আপনি মুসলমান কিনা, এটা হলো মৌলিক ফ্যাক্ট। আপনি কিভাবে নামাজ পড়লেন এটা কোনো সমস্যা না। আচ্ছা, লাভলি ইউজিস আইডি থেকে লিখছেন, ইফ অল দ্য এয়ারপোর্ট ডিস্ট্রয়েড, হাউ ইসরায়েল অ্যাটাকিং এগেইন ইন ইরান উইথ F-35? I wonder, I need correct information how Israel is related Iran with that weapon, and how if all F-35 are destroyed and all missile went, Israel doesn't have, how the attacking Iran territory is a wonder. এটা আমি প্রথমে বললাম, তারপর আতিক ভাই এবং আমরা প্রথম থেকে বলে আসছিলাম, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিমান হামলাগুলো চালায় তারা কিন্তু সীমান্তের বাইরে থেকে চালায়, খুব কম। আগে গতবারে 12 দিনের যুদ্ধে ইসরায়েলি জেট বিমানগুলো যেভাবে পুরা তেহরানের আকাশে, বিভিন্ন ইরানের বিভিন্ন প্রদেশের আকাশে দেখা গিয়েছিল, এবার কিন্তু সেটা দেখা যায়নি। এটা হচ্ছে তাদের নিজস্ব, ইরানের নিজস্ব উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে চীন এবং রাশিয়ার টেকনোলজির কারণে। এবং সর্বশেষ আপনাকে আরেকটা কথা বলে যে $100 মিলিয়ন যে F-35 স্টিলের, এটা কিন্তু গত বৃহস্পতিবার রাতে মানে ভোরের দিকে 2:03 মানে 2:50 দিকে সেটা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করেছে দক্ষিণ পশ্চিম এশিয়ার কোন মার্কিন ঘাঁটিতে সেটা ল্যান্ড করেছে। আতিক ভাই বলো। আসলে এটা কিন্তু ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের সর্বশেষ একটা অবস্থা, এবং এই যুদ্ধে কিন্তু এখন মার্কিনীরা থমকে গেছে, যে হঠাৎ করে কি হলো যে F-35 মডেলের আমেরিকার এটা সর্বোচ্চ বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, তারা এটা নিয়ে গর্ববোধ করে যে আমাদের এটা পৃথিবীর কেউ ডিটেক্ট করতে পারবে না, কিন্তু ইরানিরা সেটা ডিটেক্টও করেছে, হিটও করেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স সে বলেছে যে তারা এই যুদ্ধ অভিযানের পরিচালনার সময় তাদের এটি আঘাতপ্রাপ্ত হয় এবং নিরাপদে অবতরণ করা হয়, ঘটনা তদন্ত। কিন্তু নিরাপদে অবতরণ করেছে কিনা সেটা তারা আমরা জানি না। ইরানিদের পক্ষ থেকে বলা হয়েছে তারা একাধিক F-35 কে হিট করেছে, এবং এটা হিট করার সাথে সাথে আপনি শেয়ার বাজারে আর এই কোম্পানির যে যারা এই বিমানটি তৈরি করেছে তাদের শেয়ার ড্রপ করেছে। এবং এই পর্যন্ত ইরান কিন্তু 125টি উন্নত মানের মার্কিন ইসরায়েলি ড্রোন তাদের আকাশে থামিয়ে দিয়েছে, যেটা মার্কিনীরা দাবি করেছে যে ইরানের আকাশ তাদের নিয়ন্ত্রণে। এটা যে মিথ্যা কথা, এটা আবার প্রমাণিত হলো। এবং কুয়েতের আল সালিম বেজে 3টা ইউরো ফাইটার ধ্বংস ও 2টা ড্যামেজ হয়েছে 14 দিন পরে। ওই যে আমরা যে বলছিলাম যে তাদের ক্ষয়ক্ষতিটা 14 দিন পরে, তো 14 দিন পরে তারা প্রকাশ করেছে এটা, যে হ্যাঁ তাদের এটা ধ্বংস হয়েছে। আচ্ছা, দর্শকদের উত্তর এখানে আপনার প্রচুর ইনফরমেশন আছে, আপনি দিয়ে দেন। মোহাম্মদ লিখছেন, ইসরায়েল কি জ্বালানি স্থাপনা নেই ইসরায়েলে, ওখানে কেন ইরান হামলা করলো না? আর ছোট্ট একটি দেশ ইসরায়েল এটাকে তছনছ করতে ইরান এতদিন সময় লাগছে কেন? আমি বলিনি, তারপর আতিক ভাই বলছে, আতিক ভাই ডিটেলস বলছে। আপনি একটু দেখেন, একটু সার্চ টার্চ করেন, দেখবেন যে অলরেডি ইসরায়েলের 12টা বাজায় দিচ্ছে। আমরা ইনফরমেশন পাচ্ছি না, কারণ প্রথম আপনার 18-19তম দিন পর্যন্ত কোনো ছবি ভিডিও ইসরায়েল থেকে আসছিল না। যা দেখতেছিলাম মধ্যপ্রাচ্যে এর কিছু ফুটেজ আসছিল, উপর থেকে যাচ্ছে, এবং প্রায় 13টা-14টা বাধা পার হয়ে 2000 কিলোমিটার ধরে ইরানে অ্যাটাক করতে হয়। কিন্তু এখন 19 তারিখ থেকে আজ 21 তারিখ পর্যন্ত দুনিয়ার ফুটেজ ইসরায়েলিরাই দিচ্ছে, কারণ ইসরায়েল অর্ধেকটার বেশি ধ্বংসে পারত। আপনি বলেন। আসলে ইসরায়েলের রেডিও টেলিভিশন কর্তৃপক্ষের একটি গোপন ইমেইল ফাঁস করেছেন একজন জার্মান সাংবাদিক। সেটার হিব্রু অংশের বাংলা অনুবাদগুলো অনেকটা এরকম, কি পয়েন্টগুলা তারা বলেছে যে স্থানগুলোতে হামলা হয়েছে সে সম্পর্কে এমন কোনো তথ্য প্রকাশ করা যাবে না যা শত্রুকে অপারেশনাল সুবিধা দিতে পারে। এমন ছবি প্রকাশ করতে হবে যা ঘটনাস্থলের সঠিক অবস্থান শনাক্ত করা কঠিন করে তোলে। এমন ছবি প্রকাশ করতে হবে যাতে সরাসরি আঘাতের প্রভাব স্পষ্ট না হয়। এমন ছবি প্রকাশ করতে হবে যাতে ক্ষয়ক্ষতির মাত্রা বোঝা না যায়। সংবাদদাতা ও প্রতিবেদকদের সেন্সর নির্দেশনা মেনে চলতে হবে। এই নির্দেশনা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা ছিল ইসরায়েলি সরকারের যে নির্দেশনা। আর অপরদিকে আপনি এই যে
বিশ্বব্যাপী খুব সুপরিচিত ইসরায়েলি সাংবাদিক অ্যালন মিজরাহি, ইনি সম্মানিত ইহুদিও বটে একজন। তিনি দাবি করেছেন যে ইরান ইউএস যুদ্ধে যে ঘাঁটিগুলো ইউএস ঘাঁটিগুলো এমনভাবে ধ্বংস করে দিচ্ছে যে বিশ্ব তা দেখতে প্রস্তুত নয়। 30 বছরের যে ট্রিলিয়ন ডলার ব্যয় করে এগুলো তৈরি করা হয়েছিল তা ধুয়োয় উড়ে গেছে। তো এই অবস্থায় আপনি কিভাবে ইসরায়েলির তথ্য পাবেন যে ইরান ধ্বংস করছে কিনা? আর তাছাড়া ইরান কিন্তু গত পরশু দিনের হামলায়, বৃহস্পতিবার রাতের হামলায় আপনার হাইফা সহ ইসরায়েলের স্ট্র্যাটেজিক স্থাপনাগুলার অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত করেছে, এবং এটা তাদের দেশে ডক্টর আলী লারিজানিকে হামলার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে, এবং গোয়েন্দা মন্ত্রীর উপর হামলা, হতাহতের ঘটনায়। এবং তারা বলছে তারা 63 ও 64তম ব্যারেজের এই হামলা, এবং এতে হাইফার পাশাপাশি মার্কিন যে 5ম নৌবহর সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। এবং আরেকটা জিনিস আপনি জানেন যে ফরাসি একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক, তার গাজার ফরাসি একজন নারী সাংবাদিক, তিনি ফিলিস্তিনের বিভিন্ন হত্যাকাণ্ড এবং নির্মমতার ভিডিও করেছেন এবং সেগুলো ব্যাপক প্রচারিত হয়েছে। তাকে কিন্তু তার নাম হলো ম্যারি ব্লাহোভিক, তাকে মৃত পাওয়া গেছে। তার মানে আপনি বুঝতেই পারছেন ইসরায়েলিরা সব জায়গায় তাদের কোনো তথ্য আউট হতে দিচ্ছে না, দিয়ে যে তথ্য আউট করছে তাকে মেরে ফেলছে। এবং ভারতীয় একজন সাংবাদিক, সে নেতানিয়াহুর বাড়ি ধ্বংসের কয়েকদিন পরে বাড়ির অনেক দূর থেকে সেটা ভিডিও করে দেখেছে, তাকে পর্যন্ত আটক করছে, যে বাড়ির আরো পার্মানেন্ট অ্যাকুরেট লোকেশনটা সে দিয়ে দিছে। তো এর পাশাপাশি ভালো খবরও আছে, যেমন গত বুধবার আমরা ইসলামাবাদ টাইমসের একটা নিউজে, তারা ফার্স্ট নিউজের সূত্র ধরে করেছে যে ইসরায়েলের অভ্যন্তরে একজন দেশটির মন্ত্রিসভার একজন সিনিয়র সদস্যকে হত্যা করেছে ইরানের যে বিপ্লবী বাহিনী। হ্যাঁ, তার মানে হলো ইরানি বাহিনী কিন্তু এখন ইসরায়েলের ভিতরে অপারেশন করে আবার বেরোয় আসছে। তারা তাদের কোনো কারণে নামটা প্রকাশ করেনি, এটা যুদ্ধের তাদের কৌশল। তো এইটা কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে স্বীকার বা অস্বীকার কোনোটাই করা হয়নি। হ্যাঁ, তো আপনি বুঝতে পারছেন একেবারে যে পিছিয়ে আছে সেটা নেই। আবার আরেকটা জিনিস দেখবেন আপনার, ইসরায়েলের যে বাহিনী আইডিএফ, তারা দাবি করেছে যে তারা ইরান নাকি এখন আরো কট্টর হয়ে উঠবে। আসলে ইরান কিন্তু অলওয়েজ ব্যালেন্স। আপনি দেখবেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তারপরে খামেনি, এখন যে মোস্তফা, সব সময় তারা ব্যালেন্স, তারা কখনো হার্ড লাইনে যায় না, বরং আহমেদিনেজাদ মাঝে একটু খুব উচ্চ বক্তব্য দিত সেটাও। এবং তারা দাবি করেছে আইডিএফ এর পক্ষ থেকে যে ইরানের অভ্যন্তরে ইসরায়েল 10,000 এবং মার্কিন যুক্তরাষ্ট্র 8,000 হামলা চালিয়েছে। তার মানে গড়ে প্রতিদিনে প্রায় 1,000-এর মতো, এবং প্রতি 1.5 মিনিটে একটা হামলা। এটা একদম মানে বাচ্চারাও বুঝবে যে এটা একটা বগওয়াস কথা। হ্যাঁ, প্রতি 1.5 মিনিটে একটা করে হামলা করেছে। তাদের ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের এত সামর্থ্য নেই এখন। আগেও কখনো ছিল না, এখনো নেই। তারা শুধু চাপাবাজির উপর দিয়ে চালিয়েছে। আর এদিকে আরেকটা খবর জানিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী, যে মহসিন রেজাই নামে ইরানের একজন রাহবার, আয়াতুল্লাহ খোমেনির সময় তৈরি করা একজন লোক, তিনি নতুন রাহবারের সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন, এবং তাকে বলা হয় তিনি এই যে বিপ্লবী বাহিনীটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, এবং প্রথম 16-17 বছরের নেতৃত্ব দেন, এবং ইরান যুদ্ধেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো এই রকম লোকরা যখন আবার ফ্রন্ট লাইনে চলে আসে, এরা কিন্তু আরো বেশি অভিজ্ঞ, এবং হ্যাঁ, তো এগুলা কিন্তু এখন নতুন করে আমাদের সামনে ভাবাবে আর কি। আচ্ছা, আতিক ভাইয়ের সাথে আবার ঈদের দ্বিতীয় দিন দেখা হবে। সুপ্রিয় দর্শক, ঈদের দিন আপনারা একটু আনন্দ উৎসব করেন, কারণ মুসলমানদের যে 2টা খুশির ঈদ, তার মধ্যে পবিত্র ঈদ উল ফিতর পালন হচ্ছে আজকে। তাই আজকে বেশিক্ষণ সময় নিলাম না। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা থাকবেন ঈদ উদযাপন করেন, এবং মধ্যপ্রাচ্যে যারা থাকবেন আপনারা ঘরের ভিতরে ঈদ উদযাপন করেন, এবং সবাই মিলে আমরা আল্লাহ তাআলার কাছে এবং যে যার ধর্ম করি না সেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, দোয়া করি যেন এই যুদ্ধটা দ্রুত থেমে যায়। কারণ আমরা বাসায় বসে আপনার সেমাই খাবো, পোলা কোরমা খাবো, আরেকদিকে আপনার যুদ্ধের বিধ্বস্ত আরেক মুসলমান ভাই বা যে কেউ হোক দুরবস্থায় থাকবে, সেটা আমাদের কাম্য নয়। তো বিশেষ সঙ্গে আজকের ঈদের প্রথম দিনের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবচেয়ে বড় কথা নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।